সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শেখ হাসিনার মামলার রায়ের দিনে যে মবক্রেসি হয়েছে সেটা নিয়ে কথা বলেছেন। আমরা আলোচনা করছিলাম তৌহিদি জনতার ব্যানারে, এখানে কিন্তু আবার তৌহিদি জনতা ছিল না। এইভাবে এই যে আমরা শুরু থেকেই এই মবক্রেসির যে সমালোচনা করে আসছি গত ১.৫ বছরে এত কিছু হলো, তারপরও এই বিষয়টার কোনো সমাধান হলো না। আপনার কি মনে হয় যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে এই মবক্রেস? আমি মনে করি পাচ্ছে, মানে এটা কেন পাচ্ছে, কেন রাষ্ট্র বা সরকার কেন এটাকে সমর্থন করছে সেটার এক ধরনের ব্যাখ্যা আমার আছে। মানে বাংলাদেশে গত এই সময়ের মধ্যে কিছু কিছু ইস্যুকে আপনি অস্পৃশ্য করে তুলছেন। ধর্ম, মানে খেয়াল করুন, আপনি যখন বলছেন তৌহিদি জনতা, মানে এটাকে কোট অ্যান্ড কোট বলতে হবে, জেনুইন তৌহিদি জনতা এগুলো করে না, যারা সত্যিকার অর্থে তৌহিদে বিশ্বাস করে, তাওহিদে বিশ্বাস করে। কিন্তু এটা বললে এটার সাথে ধর্ম জড়িত আছে, সো এটা নিয়ে কথা বলা যাবে না। আপনি কথা বললেও ইভেন আপনি নাস্তিক বা ইসলাম বিদ্বেষী ট্যাগ পাবেন, ইটস রিস্কি। সো আপনি কাজটা সেরে ফেলতে পারেন। একই ধরনের আরেকটা ব্যাপার যেটা আওয়ামী লীগের সময় ছিল, স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, ওটা নিয়ে কেউ কোনো রকম ওটার নামে অন্যায় হলেও যখন কথা বলবেন তখন কিন্তু ঝুঁকি থাকে। ৫ আগস্ট পরবর্তী সময়ে জুলাইয়ের চেতনা বলে আরেকটা জিনিস তৈরি হলো, যেটার নামে আপনি যে কোনো কিছু করে ফেলতে পারেন বলে একটা পারসেপশন তৈরি হয়েছে। আমাদের মনে আছে হয়তো জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়ি ভাঙচুরে অগ্নিসংযোগ করা হচ্ছিল, ওখানে শেষ পর্যন্ত সেনাবাহিনীর একজন অফিসার এনসিপির একজন খুবই গুরুত্বপূর্ণ নেতাকে থামিয়ে কিছু কথা বলেছিলেন। তো কিন্তু তারা মনে করছিলেন এগুলো করা যায়। সো এটা জুলাইয়ের চেতনা দিয়ে আমি ওকে পেটাতে পারি, ওর বাড়ি ভাঙতে পারি, ওখানে গিয়ে মব তৈরি করে যে কোনো কিছু দখল নিতে পারি, সেটারই চেষ্টা হয়েছে। এবং যেহেতু ধানমন্ডি ৩২-এর সাথে আওয়ামী লীগের, যদিও আমি এটা এইভাবে ব্র্যান্ডিং করতে চাই না, কিন্তু সাধারণ মানুষের পারসেপশনে আছে, এবং শেখ হাসিনা এই বাড়িটাকে কেন্দ্র করে যেভাবে তার অপারেশন চালিয়েছে, তো মানুষের কিছু যৌক্তিক ক্ষোভও আছে। কিন্তু একটা রাষ্ট্র তো চলবে রাষ্ট্রের আইনের মাধ্যমে, নিয়মের মাধ্যমে। সো ওই চেষ্টাটাও হয়েছে। এখন সরকারের প্রসঙ্গে আসি, আমি সত্যিই মনে করি সরকার আসলে এদের বিরুদ্ধে ব্যবস্থা সেভাবে নিতে যায়নি। এমনকি ৩২ নম্বরে শেষে এসে ব্যবস্থা নিলেন, ব্যবস্থা তো আরও আগে হতে পারতো। সকাল থেকে আমরা ফেসবুকে দেখছি, এমনকি মেইন স্ট্রিমে চলে আসছে, বুলডোজার রেডি হচ্ছে, ৩২ নম্বরে যাচ্ছে, রীতিমতো কতটুকু অগ্রসর হলো এসব রিপোর্ট আমরা পাচ্ছি। এগুলো অনেক আগেই ট্যাকল করা যেতে পারতো। আমার ধারণা যেটা, এই সরকারের যেহেতু জনভিত্তি ছিল না, তো তাহলে কি দাঁড়ায়, সরকারের বাংলাদেশের মতো দেশে সরকারের জনভিত্তি লাগে, রাজনৈতিক দলগুলো যেটা থাকে। সরকার হয়তো চেয়েছে এই গণ অভ্যুত্থানের তরুণদেরকে মাঠে রাখার জন্য, এবং তারা অল্প সময় দেখেন যে এই সংখ্যাটা আসলে তেমন না। আমরা জানতাম, মানে এই যে তরুণদের ডাকে সারা দেশ নেমে এসছে, ব্যাপারগুলো এইরকম না। শেখ হাসিনা বিরোধী মুভমেন্ট বছরের পর বছর আমরা অবজার্ভ করেছি, সেটাকে টু সাম এক্সটেন্ট এই অংশে, মানে অন্তত ইন্টেলেকচুয়ালি এটা পার্টও ছিলাম, সেই জন্য আমরা জানি। কিন্তু ডক্টর ইউনূস সম্ভবত উনি তো আসলে দেশের ব্যাপারে খুব এনগেজ ছিলেন না। উনি ভেবেছেন এই যে প্রায় বলেন না যে ছাত্রদের ডাকে সবাই চলে এসছে, ওরাই আমার এমপ্লয়ার, ইত্যাদি ইত্যাদি। সো উনি ওভার এস্টিমেট করে ভেবেছিলেন ওদেরকে আমি রাখি মাঠে, আমার এই শক্তিটা থাকুক, কারণ অন্য রাজনৈতিক দল যদি তার উপরে চাপ তৈরি করে যাতে উনি নিউট্রাল করতে পারে। পরে দেখা গেল এটা তেমন কোনো শক্তি না। পরবর্তীতে আমি ধারণা করি এই যে ইসলামিস্টদেরকেও সরকার একটা শক্তি মনে করলো, এবং সেটা একটা প্রদর্শনী আছে। আমি আপনাকে একটা প্রমাণ দিই। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য যখন হযরত আব্দুল্লাহ যমুনায় ওখানে গেলেন, এনসিপি গেল, লোকজন তেমন ছিল না। পরে ইনফর্মালি জামাত গেল, জামাতের নেতারা গেলেন। এরপর শাহবাগে যখন সমাবেশ হলো, তখন জামাত তো বটেই, আরও অনেক র্যাডিক্যাল ইসলামিস্টরা সেই জায়গায় এসে হাজির হয়েছেন। সো মাঠে একটা শক্তি রাখিস, যেই শক্তি, ওই শক্তিটাই মব করছে। তো সরকার মনে করছে এদেরকে খুব বেশি কিছু না করে আমার হাতে রাখাটা বেটার হবে, এটা আমার ধারণা।